আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। ভালো থাকারই কথা। আমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের শুরু হয়েছে কেমিস্ট্রি অধ্যায়ের পিরিয়ডিক টেবিল, এবং গত ক্লাসে আমরা পিরিয়ডিক টেবিল প্রত্যেকে মন দিয়ে করেছি, এবং সেই হিসেবে আমরা পিরিয়ডিক টেবিল পড়ে প্রত্যেকেই এখন চার্জ হয়ে আছি, তাই তো? তো চলো আজকে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক পিরিয়ডিক টেবিলের পার্ট 2। এবং তোমাদের আমি কথা দিয়েছিলাম যে আজকের ক্লাসের পরে পার্ট 2 করার পরে পিরিয়ডিক টেবিল নিয়ে, পর্যায় সারণী নিয়ে তোমাদের মনের মধ্যে আর কোনো রকম কোনো সংশয় থাকবে না। তো চলো সবার আগে দূর করা যাক তোমাদের মনের সংশয়, এবং সেই সঙ্গে শুরু করা যাক আজকের মাধ্যমিক ভৌতবিজ্ঞান তথা ক্লাস 10 ভৌতবিজ্ঞানের সবচেয়ে ইন্টারেস্টিং চ্যাপ্টার পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল, যার পার্ট 2, পিরিয়ডিক টেবিল পার্ট 2 এর ক্লাস। তো চলো আজকের ক্লাসে আমরা প্রথমেই জেনে নেব মাধ্যমিকের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হলো, পিরিয়ডিক টেবিলে বা পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান নির্ণয় করো। বা এই কোশ্চেনটাই তোমাকে চেঞ্জ করে দিতে পারে যে হাইড্রোজেনকে, বিজ্ঞানী মেন্ডেলিভ হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলেছিলেন। তো প্রশ্নটা হয় বলবে হাইড্রোজেনকে দুষ্ট মৌল কেন বলা হয়, অথবা পর্যায় সারণীতে হাইড্রোজেনের সঠিক অবস্থান নির্ণয় করো। তো এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের আলোচ্য বিষয় পর্যায় সারণী পার্ট 2। চলো একবার দেখে নেওয়া যাক। দেখো বোর্ডের দিকে তাকাও। আমরা অলরেডি এখানে লিখেই রেখেছি প্রথম প্রশ্নটি, পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান নির্ণয়। দেখো পিরিয়ডিক টেবিলে হাইড্রোজেনকে আমরা দুটো জায়গায় রাখতে পারি। কোথায়? একটা 1 নম্বর শ্রেণীতে, একটা 17 নম্বর শ্রেণীতে। 1 নম্বর শ্রেণীতে কারা থাকে বলো, মনে করে বলো। গতদিনকে বলিয়েছিলাম কিন্তু আমি প্রত্যেকটা শ্রেণীতে কারা কারা থাকে ডিটেলস আলোচনা আমাদের হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। 1 নম্বর শ্রেণীতে রয়েছে অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু। কারা সেই ক্ষার ধাতু? 1 নম্বর শ্রেণীর ক্ষার ধাতু কারা? হাইড্রোজেনের নিচে যারা আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, মনে পড়ে? সেইগুলো হচ্ছে ক্ষার ধাতু। তাহলে এই 1 নম্বরে যে ক্ষার ধাতুগুলো আছে তাদের সঙ্গে হাইড্রোজেনের কিছু মিল আছে, আবার তাদের সঙ্গে কিছু অমিলও আছে। ঠিক তেমনি যারা 17 নম্বর শ্রেণীতে রয়েছে তারা হচ্ছে হ্যালোজেন মৌল। কোনগুলো হ্যালোজেন মৌল? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। মনে পড়ছে? 17 নম্বর শ্রেণী একবার দেখে নাও। 17 নম্বর শ্রেণী বই খুলে তোমাদের পিরিয়ডিক টেবিল দেখে নাও। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তো এই যে হ্যালোজেন মৌলগুলো, এদের সঙ্গেও কিন্তু হাইড্রোজেনের আবার বেশ কিছু মিল রয়েছে, সাদৃশ্য রয়েছে, আবার বেশ কিছু বৈসাদৃশ্য রয়েছে। এই কারণে হাইড্রোজেনকে তুমি ক্ষার ধাতুর সঙ্গে মিল থাকার জন্য 1 নম্বর শ্রেণীতে রাখতে পারো, আবার হ্যালোজেনের সঙ্গে মিল থাকার জন্য 17 নম্বর শ্রেণীতে রাখতে পারো। তাই হাইড্রোজেনের এই দ্বিচারিতা, 2 রকমের ব্যবহারের জন্য হাইড্রোজেনকে বিজ্ঞানী মেন্ডেলিভ দুষ্ট মৌল বলেছিলেন। আর তোমাকে যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয় যে পিরিয়ডিক টেবিলে হাইড্রোজেনের অবস্থান, তো চলো আমরা ওই একই রকমভাবে উত্তর করব যে হাইড্রোজেনকে, যেহেতু দুটো ভিন্ন ভিন্ন শ্রেণীর মৌলের সঙ্গে হাইড্রোজেনের সাদৃশ্য এবং কিছু বৈসাদৃশ্য রয়েছে, তাই তাদের আমরা কখনো হাইড্রোজেনকে ক্ষার ধাতুদের সঙ্গে 1 নম্বর শ্রেণীতে রাখতে পারি, আবার কখনো হ্যালোজেনের সঙ্গে 17 নম্বর শ্রেণীতে রাখতে পারি। তো কেন রাখতে পারি, কি তাদের মিল, একবার এসো দেখে নেওয়া যাক। দেখো প্রথমে আমরা বলবো ক্ষার ধাতু। কোথায় আছে ক্ষার ধাতুগুলো? 1 নং শ্রেণী, ঠিক তো? এখানে বলবো হ্যালোজেন, হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল কোনগুলো? হ্যালোজেন মৌল আচ্ছা এরা কোথায় আছে আগে লিখি, 17 নম্বর শ্রেণীতে। তাহলে কি বললাম একবার দেখে নাও। ক্ষার ধাতুগুলো 1 নং শ্রেণীতে রয়েছে, হ্যালোজেনগুলো রয়েছে 17 নম্বর শ্রেণীতে। আচ্ছা কিছু ক্ষার ধাতুর নামগুলো বলো। দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। হ্যালোজেন কোনগুলো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। অ্যাস্টাটিন সেই তেজস্ক্রিয় হ্যালোজেন, মনে আছে তো? তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, আর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌল। তাহলে আমাদেরকে এখন জানতে হবে যে এই ক্ষার ধাতুগুলোর সঙ্গে হাইড্রোজেনের কি কি মিল রয়েছে, সাদৃশ্য রয়েছে, আর কি কি অমিল রয়েছে, বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য এগুলো কিন্তু নোট ডাউন করে নেবে, লিখে নেবে খাতায়, তাহলে খুব সহজেই কিন্তু একবার চোখে দেখলেই
মনে হয়ে যাবে। হ্যালোজেনগুলোর সঙ্গে কি কি সাদৃশ্য রয়েছে, কি কি মিল রয়েছে হাইড্রোজেনের দেখো, আবার হ্যালোজেনের সঙ্গে কি কি বৈসাদৃশ্য রয়েছে সেগুলো তোমরা বোর্ড দেখে লিখে নাও। দেখো প্রথমে ক্ষার ধাতুগুলোর সঙ্গে মিলের কথা বলবো। এখানে দুটো করে পয়েন্ট দিলেই যথেষ্ট, দুটো তিনটে যার যতগুলো মনে থাকবে দিয়ে দেবে। দুটো করে পয়েন্ট আমি প্রত্যেকটির আলোচনা করব। ব্যাস দেখো প্রথমে ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের সাদৃশ্য মিল, কি কি মিল না দেখো ক্ষার ধাতুগুলো এক পরমাণুক, আচ্ছা সরি মিল বলছি আমি, ক্ষার ধাতুগুলোর যোজ্যতা এক, হাইড্রোজেনের যোজ্যতাও কিন্তু এক, তাহলে উভয়ে আমরা কি একযোজী মৌল, যোজ্যতা সমান, দুজনেরই যোজ্যতা সমান কত বললাম এক, তাহলে প্রথম পয়েন্ট মনে রাখবো আমরা উভয়ের যোজ্যতা সমান এক। নাম্বার টু এখানে দেখো তাহলে উভয়ের যোজ্যতা কত এক। নাম্বার টু এখানে ক্ষার ধাতু এবং হাইড্রোজেন উভয়ে দেখো এরা কিন্তু ক্যাটায়ন উৎপন্ন করে। ক্ষার ধাতু যেমন ধরো 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 সোডিয়াম, সোডিয়াম কি করে ক্যাটায়ন উৎপন্ন করে Na+, Na থেকে Na+ ক্যাটায়ন, ঠিক তেমনি হাইড্রোজেনও কিন্তু H+ উৎপন্ন করতে পারে। তাহলে উভয়ে দুজনেই কিন্তু কি করে ক্যাটায়ন, এখানে লিখে রাখলাম আমরা ক্যাটায়ন উৎপন্ন করে। ব্যাস তাহলে উভয় যোজ্যতা এক এবং উভয় কি করে ক্যাটায়ন উৎপন্ন করে। এছাড়াও দেখো হাইড্রোজেন এবং যারা ক্ষার ধাতু প্রত্যেকেই কিন্তু 3 নম্বর পয়েন্টে আমরা এক্সট্রা লিখতে পারি, প্রত্যেকে হচ্ছে তীব্র বিজারক দ্রব্য। হাইড্রোজেন এবং ক্ষার ধাতুগুলো প্রত্যেকেই তীব্র বিজারক দ্রব্য। তাহলে তিনটে মিল কি কি পেলাম ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের না, ক্ষার ধাতুগুলো এবং হাইড্রোজেন উভয় যোজ্যতা এক, প্রত্যেকেরই এক যোজ্যতা। নাম্বার টু কী পেলাম না প্রত্যেকে ক্যাটায়ন দিতে পারে, এবং নাম্বার থ্রি কী পেলাম দেখো না প্রত্যেকে হচ্ছে তীব্র বিজারক দ্রব্য। ওকে তিনটে মিল পেলাম। তাহলে হাইড্রোজেনের সঙ্গে যদি ক্ষার ধাতু কোনগুলো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এদের মিল থাকে ধর্মের, তাহলে হাইড্রোজেনকে আমরা 1 নম্বর শ্রেণীতে ক্ষার ধাতুর সঙ্গে রাখতে পারি, তাই তো। এবারে দেখো এবার রাখতে পারি না, ক্ষার ধাতুর সঙ্গে সবসময় হাইড্রোজেনকে রাখতে পারি না। কেন পারি না না হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুর বেশ কিছু বৈসাদৃশ্য রয়েছে, অমিল রয়েছে। কি সেই অমিল? নাম্বার 1 ক্ষার ধাতুগুলো দেখো ধাতু, কিন্তু হাইড্রোজেন কি অধাতু। তাহলে প্রথম পয়েন্ট লিখলাম ক্ষার ধাতুগুলো এখানে ধাতু অবলিক অধাতু, অর্থাৎ ক্ষার ধাতুগুলো ধাতু, হাইড্রোজেন হচ্ছে একটি অধাতু। মনে থাকবে ধাতু অধাতু লিখে দিলাম, তোমরা মনে রাখবে যে প্রথমটি ধাতুগুলো হচ্ছে ধাতু, ধাতব ধর্ম তাদের আছে, হাইড্রোজেন হচ্ছে একটি অধাতু। আর একটা দেখো যে এখানে তোমার ক্ষার ধাতু যেগুলো আছে সেগুলো সবাই হচ্ছে এক পরমাণুক, অর্থাৎ ক্ষার ধাতুগুলোর পরমাণু সংখ্যা এক। তাহলে ক্ষার ধাতুগুলো এক পরমাণুক, কিন্তু ক্ষার ধাতুগুলো এক পরমাণুক, কিন্তু হাইড্রোজেন তোমরা জানো H2 অর্থাৎ দ্বিপরমাণুক। হাইড্রোজেন একটি দ্বিপরমাণু গ্যাস। তাহলে সেকেন্ড পার্থক্য আমরা কি পেলাম? ক্ষার ধাতুগুলো হচ্ছে এক পরমাণুক, হাইড্রোজেন হচ্ছে দ্বিপরমাণুক। এছাড়াও তোমরা বলতে পারো ক্ষার ধাতুগুলো সাধারণ অবস্থায় কঠিন, আর হাইড্রোজেন কিন্তু সাধারণ অবস্থায় কি গ্যাসীয়। তাহলে এই যে পার্থক্যগুলো রয়েছে হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুর, তাই আমরা হাইড্রোজেনকে কিন্তু 1 নম্বর শ্রেণীতে ক্ষার ধাতুর সঙ্গে রাখতে পারছি না। অর্থাৎ 1 নম্বর শ্রেণীতে যে হাইড্রোজেনকে রাখবো সেখানেও আমাদের মনে সন্দেহ রয়েছে, ডাউট রয়েছে, কারণ হাইড্রোজেনের মিলও আছে ক্ষার ধাতুর সঙ্গে, আবার অমিলও আছে। মিল কি কি? 3টে মিল বললাম, যোজ্যতা উভয়েরই এক, উভয়ে বিজারক দ্রব্য, এবং উভয়ে হচ্ছে তোমার কি বলেছিলাম না উভয়ে হচ্ছে তোমার ক্যাটায়ন উৎপন্ন করে। তাহলে এই 3টে মিল দেখে আমরা 1 নম্বর শ্রেণীতে হাইড্রোজেনকে রাখতে পারি। আবার 3টে অমিলও আমরা পেয়ে যাচ্ছি। কি কি সেই অমিল একবার তাকাও। 1 নম্বর অমিল বললাম হাইড্রোজেন অধাতু, কিন্তু ক্ষার ধাতুগুলো ধাতু মেটাল। নাম্বার 2 হাইড্রোজেনগুলো হচ্ছে দ্বিপরমাণুক, কিন্তু ক্ষার ধাতুগুলো এক পরমাণুক। এবং নাম্বার 3 কি বলছিলাম না ক্ষার ধাতুগুলো কঠিন পদার্থ, আর হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। সুতরাং ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের পার্থক্য আছে, তাই আমরা ক্ষার ধাতুর সঙ্গে কিন্তু হাইড্রোজেনগুলোকে 1 নম্বর শ্রেণীতে রাখতে পারছি না। এবারে সোজা চলে এসো হ্যালোজেন মৌল যেটা রয়েছে কত নম্বরে? 17 নম্বর শ্রেণীতে রয়েছে হ্যালোজেন। ক্ষার ধাতুগুলো ছিল 1 নম্বর শ্রেণীতে। এখানে দেখো
ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন যে মৌলগুলো আছে সেগুলো হ্যালোজেন মৌল। তাদের সঙ্গে আবার হাইড্রোজেনের কিন্তু বেশ কিছু মিল রয়েছে। কি সেই মিল? না, প্রথমত হ্যালোজেনগুলোর সঙ্গে হাইড্রোজেনের মিল। প্রথম মিল আমি বলবো, দেখো হ্যালোজেনগুলোও দ্বিপরমাণুক, হাইড্রোজেনগুলোও দ্বিপরমাণুক। হ্যালোজেন ফ্লোরিন F2, ক্লোরিন Cl2, ব্রোমিন Br2, আয়োডিন I2, এগুলো সব দ্বিপরমাণুক। হাইড্রোজেন হচ্ছে দ্বিপরমাণুক। তাহলে জাস্ট এখানে শুধু লিখে রাখলাম দ্বিপরমাণুক। তোমরাও নোট করে রাখো পয়েন্টগুলোকে, শুধু পয়েন্ট দেখেই কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে হ্যালোজেনগুলোর মতো হাইড্রোজেন হচ্ছে দ্বিপরমাণুক গ্যাস। নেক্সট আর কি মিল বলতে পারি আমরা এখানে? না, এখানে দেখো হ্যালোজেনগুলোর সঙ্গে আর একটা মিল আছে, সেটা হচ্ছে হ্যালোজেনগুলো হ্যালাইড উৎপন্ন করে। কি উৎপন্ন করে? হ্যালাইড। যেমন একটা ধাতু মনে করো সোডিয়াম, সোডিয়ামের সঙ্গে একটা হ্যালোজেন ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড, এটা একটা হ্যালাইড। আবার হাইড্রোজেনও কি উৎপন্ন করে? হ্যালাইডের মতোই হাইড্রাইড উৎপন্ন করতে পারে। অর্থাৎ হ্যালোজেন যেমন হ্যালাইড উৎপন্ন করে, হাইড্রোজেন তেমন হাইড্রাইড উৎপন্ন করতে পারে। দেখো সেই সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া কী উৎপন্ন হয়? সোডিয়াম হাইড্রাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রাইড একই রকমভাবে যৌগ উৎপন্ন করতে সক্ষম। এগুলো হচ্ছে হ্যালোজেনের সঙ্গে তোমার হাইড্রোজেনের মিল, সাদৃশ্য, তাই তো? এই দুটো আমরা সাদৃশ্য পেয়ে গেলাম। একটা হচ্ছে উভয় দ্বিপরমাণুক, আর একটা হচ্ছে উভয়ে হ্যালাইড এবং হাইড্রোজেন হাইড্রাইড গঠন করতে পারে। সুতরাং হ্যালোজেনের সঙ্গে মিল থাকার জন্য আমরা হ্যালোজেনের সঙ্গে হাইড্রোজেনকে 17 নম্বর শ্রেণীতে রাখতে পারি। আবার হ্যালোজেনের সঙ্গে হাইড্রোজেনেরও কিন্তু বেশ কিছু অমিল রয়েছে। দেখো বৈসাদৃশ্য কি কি? নাম্বার 1, ইলেকট্রন বিন্যাসের পার্থক্য। কীরকম? হাইড্রোজেনের বাইরের কক্ষে কটি ইলেকট্রন আছে? একটি। হ্যালোজেন, প্রত্যেকটি হ্যালোজেনের বাইরে তোমার দেখবে 7টি করে ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে বহিস্থ কক্ষে 1টি ইলেকট্রন, হ্যালোজেনগুলোর ক্ষেত্রে বহিস্থ কক্ষে 7টি ইলেকট্রন। তাহলে এখানে আমি লিখলাম 7টি, এগুলো হ্যালোজেনের, আর 1টি ইলেকট্রন হচ্ছে হাইড্রোজেনের। লিখলাম এখানে 7টি ও 1টি ইলেকট্রন। হ্যালোজেনের 7টি ইলেকট্রন, হাইড্রোজেনের 1টি ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন বিন্যাসের পার্থক্য রয়েছে। আর একটি পার্থক্য কি রয়েছে? না, আমরা একটু আগেই বললাম যে যেগুলো হ্যালোজেন সেগুলো হচ্ছে তীব্র জারক পদার্থ, জারক। কিন্তু হাইড্রোজেন হচ্ছে তীব্র বিজারক দ্রব্য। সুতরাং হ্যালোজেনগুলো জারক দ্রব্য, হাইড্রোজেন বিজারক দ্রব্য। এটা একটা গুরুত্বপূর্ণ বৈসাদৃশ্য, পার্থক্য। তাই আমরা হাইড্রোজেনকে 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেনের সঙ্গে রেখেও কিন্তু রাখতে পারছি না। এই সমস্ত কারণ থেকে পর্যায় সারণীতে আমরা বলতে পারি হাইড্রোজেনের অবস্থান সুনির্দিষ্ট নয়। এই কারণগুলোর জন্য, যে কখনো ক্ষারধাতুর সঙ্গে মিল, কখনো অমিল, কখনো হ্যালোজেনের সঙ্গে মিল, কখনো হ্যালোজেনের সঙ্গে অমিল রয়েছে। আর এই কারণ থেকে বিজ্ঞানী মেন্ডেলিভ হাইড্রোজেনের এই অবস্থানজনিত দুষ্টুমির কারণে হাইড্রোজেনকে তিনি বলেছিলেন দুষ্টু মৌল বা দুষ্ট মৌল। ক্লিয়ার? পরীক্ষা এলে কি পারবো তো আমরা? অবশ্যই পারব। তো চলো আমি এবারে হাইড্রোজেনের অবস্থান বোর্ড থেকে হাইড্রোজেনকে সরিয়ে দিলাম। হাইড্রোজেনের অবস্থান আমরা জেনে গেছি, তার সঙ্গে ক্ষারধাতুদের মিল অমিল এবং হ্যালোজেনের মিল অমিল সমস্তটাই আমরা শিখে নিয়েছি। সুতরাং আপাতত হাইড্রোজেনকে টাটা জানিয়ে দিলাম। হাইড্রোজেন টাটা, বাই বাই। চলো এবারে আমরা আরও একটি এই পিরিয়ডিক টেবিলের শেষ অন্তিম পর্যায়, যেটা সেখানে রয়েছে আমাদের কয়েকটি বিশেষ ধর্মের পর্যায়বৃত্ততা অর্থাৎ পিরিয়ডিসিটি। তোমাদের আমি প্রথমেই মেন্ডেলিফের পর্যায়সূত্র বলার সময়তেই বলেছিলাম যে মৌলগুলোর যে পর্যায়ক্রমিক আবর্তন, সেই পর্যায়ক্রমিক আবর্তনকেই বলা হয় পিরিয়ডিসিটি বা পর্যায়বৃত্ততা, যা ইচ্ছা বলতে পারো, পিরিয়ডিসিটি। এই মৌলের যে কয়েকটি আমাদের বিশেষ ধর্ম আমাদের সিলেবাসে রয়েছে, সেই ধর্মগুলো নিয়ে আমি আগে প্রথমেই বলি। নাম্বার 1, তাহলে এখানে কি ধর্ম বললাম? পর্যায়বৃত্ততা ধর্ম। তাহলে মৌলের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যায়বৃত্ততা ধর্ম কি কি দেখে নাও। নাম্বার 1, পরমাণুর আকার। এখানে পরমাণুর আকার না বলে পরমাণুর ব্যাসার্ধ বলতে পারো, আমরা আকার বলবো, ঠিক আছে? পরমাণুর আকার। নাম্বার 2,
আয়োনাইজেশন শক্তি, নাম্বার 3 তড়িৎ ঋণাত্মকতা, এবং নাম্বার 4 আমাদের রয়েছে জারণ বিজারণ ক্ষমতা। এই 4টে পর্যায়বৃত্ততা ধর্ম আমাদের বইয়ে রয়েছে। আরেকবার বলি আমি, নাম্বার 1 পরমাণুর আকার বা গঠন বা ব্যাসার্ধের দৈর্ঘ্য, নাম্বার 2 আয়োনাইজেশন শক্তি, নাম্বার 3 হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি যেটা, এবং নাম্বার 4 হচ্ছে তোমার জারণ বিজারণ ক্ষমতা। এবারে খুব মন দিয়ে কিন্তু জায়গাটাকে ভালোভাবে বুঝতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন মাধ্যমিকে আসবেই। দেখো, প্রথমে আমরা আলোচনা করব পরমাণুর আকার নিয়ে। প্রশ্ন কি থাকবে? প্রশ্ন থাকবে পরমাণুর আকার বা সাইজ, যেটা সাইজ অফ এ অ্যাটম কি করে না পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর। পর্যায় বরাবর আমরা কি জানি, অনুভূমিক বরাবর গেলে এই দেখো একটা পর্যায় আর একটা শ্রেণী, দুটো শ্রেণী আমি এঁকে রেখেছি এখানে। দেখো এখানে পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাই, যে মৌলগুলো আছে দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আরেকবার লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এরা প্রত্যেকে একই পর্যায়ে আছে, যেহেতু এই ঘরগুলো সবাই অনুভূমিক ঘর। পর্যায় সারণীর অনুভূমিক ঘরগুলোকে কি বলে? পর্যায় বলে। এবং এরা প্রত্যেকে সেকেন্ড পর্যায়ে রয়েছে, দ্বিতীয় পর্যায়ে রয়েছে। ঠিক তেমনি এখানে দেখো এই যে 17 এবং 18 নম্বরের যে শ্রেণীগুলো রয়েছে, এখানে 17 নম্বর শ্রেণীতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এবং 18 নম্বর শ্রেণীতে যেটা রয়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এইগুলোকে আবার আমরা শ্রেণী বলি, অর্থাৎ পর্যায় সারণীর উল্লম্ব ঘরগুলোকে আমরা শ্রেণী বলি। তোমাদের মাধ্যমিকে প্রশ্ন যেটা আসবে, আমাদের যে পর্যায়বৃত্ততা ধর্ম, সেই পর্যায়বৃত্ততা ধর্মগুলো বিশেষ করে 1 নম্বরে আমি লিখেছি বোর্ডে, দেখো পরমাণুর গঠন মানে আকার। পরমাণুর যে আকার সেটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কিভাবে পরিবর্তিত হয়, শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে কিভাবে পরিবর্তিত হয়। তাহলে আমরা মনে রাখার জন্য দুটো জিনিস মাথায় রাখবো। একটা হচ্ছে পর্যায় বরাবর যদি হয় বাম দিক থেকে ডান দিক, আর শ্রেণী বরাবর যদি হয় উপর থেকে নিচ। তো পরমাণুর আকারের বেলায় কি হয় দেখে নাও। এটা যদি একটা পিরিয়ডিক পর্যায় সারণীর বাহু, পিরিয়ডিক টেবিলের এটা একটা বাহু, তাহলে ভালো করে মন দিয়ে দেখো। আমি এটা বাম দিক, এটা ডান দিক, এটা পর্যায়। তো ওরা কি বলছে, পর্যায় বরাবর যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে পরমাণুর আকার পর্যায় বরাবর পরমাণুর আকার কি হবে? কমে। আর উপর থেকে যদি নিচে নামি, এইটা উপর মনে করো আর এটা নিচ, এদিকটা উপর এদিকটা নিচ, তাহলে উপর থেকে নিচে নামলে কি বরাবর নামবো আমরা? শ্রেণী বরাবর নামি। শ্রেণী বরাবর নামলে এখানে শ্রেণী বরাবর উপর থেকে যদি নিচে নামি, এখানে কমেটা কিসে? বাম দিক থেকে ডান দিকে কমে। শ্রেণী বরাবর কি বললাম? বাড়ে। কোথায় বাড়ে? উপর থেকে নিচে নামলে বাড়ে। মার্ক করো জায়গাগুলো। এবার ডিটেলসে শুনে নাও পরমাণুর আকার কেন বাম দিক থেকে ডান দিকে। আবার বলছি আমি, দেখো এখানে উদাহরণটা দেখে নাও। একই পর্যায়ে আছে এখানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তাহলে আমি কি বললাম, যদি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমে, তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, পরীক্ষায় প্রশ্ন এলো মনে করো, লিথিয়াম এবং বেরিলিয়াম, এলআই এবং বিই বেরিলিয়াম, এই দুটোর মধ্যে কার পরমাণুর আকার বড় এবং কেন? কেনর উত্তর আমি পরে দিচ্ছি, তোমরা আগে কার আকার বড় তোমরা দেখো তো। একই পর্যায়ে লিথিয়াম বাম দিকে, বেরিলিয়াম ডান দিকে, তাহলে বাম দিকের চেয়ে ডান দিকে গেলে কী হবে? বাম দিক থেকে ডান দিকে গেলে কমে। তাহলে লিথিয়াম বড়, বেরিলিয়াম ছোট, কারণ আমরা জানি একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কমে। ক্লিয়ার? ঠিক তেমনি শ্রেণী বরাবর কি বলছে? উপর থেকে নিচে নামলে বাড়ে। শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে বাড়ে। তাহলে এখানে দেখো 17 নম্বর শ্রেণীতে কারা আছে দেখো, ভালো করে দেখো। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ফ্লোরিনের নিচে আছে ক্লোরিন, তাহলে উপর থেকে নিচে নামলে যদি আকার বাড়ে, তাহলে ফ্লোরিনের নিচে আছে ক্লোরিন, তাহলে কার আকার বড়? ক্লোরিনের বড়, ফ্লোরিনের চেয়ে ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন আকারের দিক থেকে। তেমনি ক্লোরিনের নিচে আছে ব্রোমিন, তাহলে ব্রোমিনের আকারটা ক্লোরিনের চেয়ে বড়। আয়োডিন ব্রোমিনের নিচে আছে, আয়োডিনের আকার ব্রোমিনের চেয়ে বড়। অ্যাস্টাটিন আবার একদম নিচে আছে, সে তার আকার আয়োডিনের চেয়ে বড়। বোঝাতে পারলাম? তাহলে আকারের দিক দিয়ে যদি আমি এখানে বলি, পরিষ্কারভাবে বুঝে নাও। শ্রেণী বরাবর আকারের দিক দিয়ে দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন যদি হয়, তাহলে ফ্লোরিনের চেয়ে আমি কি বললাম? উপর থেকে নিচে নামছি, ফ্লোরিনের নিচে ক্লোরিন আছে, তাহলে ক্লোরিনের বড় হবে। তাহলে কী হবে চিহ্নটা? ফ্লোরিন লেস দেন ক্লোরিন, ক্লোরিন লেস দেন ব্রোমিন, ব্রোমিন লেস দেন আয়োডিন, আয়োডিন লেস দেন অ্যাস্টাটিন। অর্থাৎ সবচেয়ে বড় কার?
আকার অ্যাস্টাটিন, সবচেয়ে ছোটকে ফ্লোরিন, ফ্লোরিন পরমাণুর আকার সবচেয়ে ছোট। বোঝাতে পারলাম? ঠিক তেমনি লিথিয়াম বেরিলিয়ামের এই পর্যায় বরাবর যদি আমি দেখি, পর্যায় বরাবর কী বললাম, বাম দিক থেকে ডান দিকে কমে। তার মানে কি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন মৌলগুলোকে, সেকেন্ড পর্যায়ের মৌলগুলোকে দ্বিতীয় পর্যায়ে লেখা আছে দেখো, দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোকে যদি পরপর আমি সাজাই, তাহলে এখানে কি বললাম, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কমে, বাম দিক থেকে যত ডান দিকে যাবে তত কমবে। তাহলে বাম দিকেরটা সবচেয়ে বড়, গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন। অর্থাৎ কি না, যদি আমার পরীক্ষায় এটা আসে লিথিয়াম এবং বেরিলিয়াম দুটোর মধ্যে কার আকার বড়, উত্তর লিথিয়াম। কারণ লিথিয়ামের পরে আমি যত ডান দিকে যাব তত বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কমে যাবে। তাহলে লিথিয়াম বড়, বেরিলিয়াম ছোট। জলের মতো ক্লিয়ার, ঠিক তো? চলো, পরমাণুর আকার একটি পর্যায়বৃত্ততার ধর্ম, যেটি আমাদের পরিষ্কার হয়ে গেল যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কমে, শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে বাড়ে। এবার একটু তোমাদের মধ্যে দেখো, সবাই তো ওই যে বলেছিলাম যে প্রত্যেকের স্বপ্ন তো আর 100 পাওয়া না। পরীক্ষায় কেউ পাশ করার স্বপ্ন দেখে, কেউ বা 100 পাওয়ার স্বপ্ন দেখে। যারা 100 পাওয়ার স্বপ্ন দেখো তাদের মধ্যে ইতিমধ্যেই, তাদের মনের মধ্যে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন জেগে গেছে যে স্যার সবই তো বুঝলাম, বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, আপনি বলছেন কমে, আবার শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে বাড়ে, কেন? এই কেনর উত্তর তো সব সময় তাদের মধ্যে জাগবেই, কারণ তাদের 100 পেতে হবে। তো তাদের জন্য আমি স্পেশালি একটু বলে দিই, আরেকটু ব্যাখ্যায় যাই, ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে কিন্তু। দেখো, আমরা দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো এখানে লিখেছি, কি লিখেছি দেখো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আমি একটু আগেই বললাম লিথিয়ামের আকার বেরিলিয়ামের চেয়ে বড়, লিথিয়ামের আকার বেরিলিয়ামের চেয়ে বড়। এখন প্রশ্ন হচ্ছে কেন বড়? কেন বড়র উত্তর দেখো, এখানে আমি কেন বড় এখানেই বুঝিয়ে দিই। দেখো, লিথিয়াম হচ্ছে এর পরমাণু ক্রমাঙ্ক 3, বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, বিই, এর পরমাণু ক্রমাঙ্ক 4। আর একটা ধরো বোরন, বোরনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 5। এগুলো যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখো, 3কে ভাঙলে কত হবে, 2, 1, 4কে ভাঙলে কত হবে, 2, 2, বোরন 5কে ভাঙলে কত হবে, ইলেকট্রন বিন্যাস 2, 3। এরকমভাবে তুমি যে কোনো মৌলকে কিন্তু ভেঙে দিতে পারবে। ফ্লোরিন 9 যেটা আছে, 9কে ভাঙলে কত হবে, 2, 7, 2, 7, ভাঙা যাবে তো? বেশ, এবারে লক্ষ্য করো, দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ একই পর্যায়ে যে মৌলগুলো আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এদের ক্ষেত্রে প্রত্যেকের দেখো, আমরা যখন ইলেকট্রন বিন্যাসকে এরকম করে পরমাণু ক্রমাঙ্ককে ভাঙি, তখন যবার ভাঙি আমরা, যতবার ভাঙি সেইটা হচ্ছে তার পর্যায়ের সংখ্যা, আর সর্ববহিস্থে যে নাম্বারটা পাই, সংখ্যাটা পাই, সেটা হচ্ছে তার শ্রেণী। তাহলে এখানে দেখো, লিথিয়াম 3কে ভেঙে 2, 1 পেলাম, মানে কবার ভাঙলাম, একবার, দুবার। তাহলে পর্যায় কত, দ্বিতীয় পর্যায়, শ্রেণী কত, প্রথম। লিথিয়াম হচ্ছে দ্বিতীয় পর্যায়ের প্রথম শ্রেণী মৌল। পর্যায় সারণী খোলো, দেখতে পাবে লিথিয়াম দ্বিতীয় পর্যায়ের প্রথম শ্রেণীতেই আছে। বেরিলিয়াম 2, 2, মানে দুবার ভেঙেছি, 2, 2, দুবার ভাঙলাম, তাহলে পর্যায় কত, বেরিলিয়ামের 2, শ্রেণী কত, লাস্টে কত আছে সংখ্যাটা, 2, শ্রেণী 2। ঠিক তেমনি বোরনকে দুবার ভেঙেছি, 2 আর 3, দুবার ভাঙলাম, তাহলে এর পর্যায় কত, 2, আর শ্রেণী কিন্তু লাস্টে যে সংখ্যাটা 3, সেই 3 নম্বর শ্রেণীতে থাকবে তোমার বোরন। এবার দেখো, এখানে একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি বলেছি বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমে। তোমাদের মনে প্রশ্ন, কেন কমে? সেই উত্তরটা এখানে তোমরা পাবে। যে এখানে দেখো, একটা মৌলের যদি আমি লিথিয়ামের যদি চিত্রটা অঙ্কন করি, এটা লিথিয়াম পরমাণু যদি হয়, এটা তার কেন্দ্রক, তাহলে ওর লিথিয়ামের ক্ষেত্রে দেখো, কেন্দ্রকে প্রথম কক্ষে কটা আছে, প্রথম যে কক্ষপথ, এটা কেন্দ্রক যদি হয়, প্রথম কক্ষপথে কটা আছে, 2 ইলেকট্রন আছে। আর সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে, লিথিয়ামের ক্ষেত্রে 1টা। এটা কার চিত্র আঁকালাম আমি, লিথিয়াম, Li, ভালো করে দেখো। তারপর বেরিলিয়ামের একটা চিত্র অঙ্কন করো, এটা কেন্দ্রক, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে 2 এরো থাকবে, বাইরের কক্ষপথে 2 ইলেকট্রন। এটা কার, বেরিলিয়াম। বোরনের বেলায় এটা কেন্দ্রক, এটা প্রথম কক্ষপথ, এটা বহিস্থ কক্ষপথ। প্রথম কক্ষপথে এরও 2 থাকবে, বহিস্থ কক্ষপথে থাকবে কটা, 3টে, 1,
2 3টে ইলেকট্রন আমি বাইরের কক্ষপথে দিলাম। এবারে দেখো আমরা কি দেখছি, লিথিয়াম থেকে বেরিলিয়ামের দিকে যত এগোচ্ছি, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকের দিকে যত এগোবো, তার বাইরের কক্ষপথ বাড়ছে না, কিন্তু কক্ষপথ দুটোই আছে প্রত্যেকের, কারণ যেহেতু একই পর্যায়ে অবস্থিত তাই কক্ষপথের সংখ্যা একই হবে। কিন্তু বাইরের কক্ষে, সর্ববহিস্থ কক্ষে নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা কিন্তু বাড়ছে। এবার ইলেকট্রনের সংখ্যা যত বাড়বে তত কি হবে, প্রোটন সংখ্যা বাড়বে, আর ইলেকট্রন প্রোটনের সংখ্যা যত বাড়বে তত বাইরের কক্ষের প্রতি কেন্দ্রক যেটা, সেই কেন্দ্রের নিউক্লিয়াসটা কি পজিটিভ, বাইরের কক্ষপথ ইলেকট্রন নেগেটিভ, তা পজিটিভ নেগেটিভকে কী করবে, তীব্রভাবে নিজের দিকে টানবে। অর্থাৎ বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা বাড়া মানে তাদের কেন্দ্রের প্রতি টানটাও বেড়ে যায়, আর যার ফলস্বরূপ যে কেন্দ্র বহিস্থ কক্ষকে যে টানটা বাড়ে, সেই মানে টান বৃদ্ধি পাওয়ার জন্য কি হয়, বাইরের ব্যাসার্ধটা একটু চেপে যায় কেন্দ্রের দিকে, আর যার ফলস্বরূপ কী হয় ভালো করে দেখো। প্রথমে এরকম ছিল, এবার যত আমি লিথিয়াম থেকে বোরনের দিকে যাচ্ছি তত কী হচ্ছে, বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা বাড়ছে, তখন ইলেকট্রনের কেন্দ্রকের প্রতি দেখো টানটা বাড়ছে। টান বাড়লে কী হবে, ওর পরমাণুর আকার ধীরে 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 ছোট হচ্ছে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল বাম দিক থেকে ডান দিকে একই পর্যায়ে, বাম দিক থেকে ডান দিকে যদি যাই পরমাণুর আকার কেন কমে না, পরমাণুর মূল কথা হচ্ছে যে পরমাণুর আকার বাড়ার মূল কথা হচ্ছে যে কক্ষপথের সংখ্যা একই থাকে, কিন্তু ইলেকট্রন সংখ্যা বাইরের সর্ববহিস্থ কক্ষে বাড়ার জন্য কেন্দ্রের প্রতি তাদের আকর্ষণ বাড়ে, এবং কেন্দ্র বহিস্থ কক্ষকে বেশি আকর্ষণ করে বলে ওই ব্যাসার্ধটা চেপে যায়, কেন্দ্রের কাছাকাছি চলে আসে, অর্থাৎ ছোট হয়। ক্লিয়ার? ঠিক তেমনি এখানে লক্ষ্য করো, এখানে দেখো আমি শ্রেণী বরাবর যদি ধরি, এখানে শ্রেণী বরাবর লিখেছি ফ্লোরিন, ক্লোরিনের উপরে আছে ফ্লোরিন, তার নিচে ক্লোরিন, তার নিচে ব্রোমিন, তার নিচে আয়োডিন, তার নিচে অ্যাস্টাটিন। এক্ষেত্রে আমি আবার বলছি ফ্লোরিনের চেয়ে ক্লোরিন পরমাণুর আকার বড়। কেন? কেনর ব্যাখ্যা, আমরা কেনর উত্তর দেবো, তাই তো। ফ্লোরিন কত, F9। ফ্লোরিন যদি F9 হয়, F9কে ভাঙো তুমি, কত হবে দেখো, 2 7। সর্ববহিস্থ কক্ষে কটি ইলেকট্রন, 7টি। ক্লোরিন 17, কত হবে 2 8 7 17। তাহলে এখানে স্পষ্ট বুঝতে পারছো ফ্লোরিন দুবার ভেঙেছি, তাহলে দ্বিতীয় পর্যায় সপ্তম শ্রেণী। এটা যদিও আগের আধুনিক পর্যায় সারণীতে পেতে গেলে, ফ্লোরিনের অবস্থান পেতে গেলে শেষ সংখ্যার সঙ্গে 10 যোগ করতে হয়, তাহলে দ্বিতীয় পর্যায়ের 10 আর সাথে 17 নম্বর শ্রেণীতে ফ্লোরিন আছে, তাই আছে। আর এখানে কি হবে, তৃতীয় পর্যায়ের 17 নম্বর শ্রেণীতে ক্লোরিন আছে। তাহলে ভালো করে দেখো যে ফ্লোরিনের বেলায় যদি চিত্র ফ্লোরিনের এখানে ধরি, ফ্লোরিনের চিত্রটা, ফ্লোরিনের এটা কেন্দ্রক, এটা প্রথম কক্ষপথ আর এটা দ্বিতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথের দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, আর বাইরে 7টি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ইলেকট্রন আছে। এটা হচ্ছে ফ্লোরিনের গঠন। আর যদি আমরা ক্লোরিনের গঠন ধরি, তাহলে এটা নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, ওর আবার আরও একটা কক্ষপথ আছে। প্রথম কক্ষপথে দুটো, দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5 6 7টা। বাইরে সর্ববহিস্থ কক্ষপথে আবার কটা আছে, 8টা দ্বিতীয় কক্ষপথে, আর তার বাইরে আছে 7টা, 1 2 3 4 5 6 7টা। এবার তোমরা লক্ষ্য করে দেখো, এটা ক্লোরিনের চিত্র, তাই তো। ছবি দেখেই স্পষ্ট তোমাদের যে ফ্লোরিন এবং ক্লোরিন উপর থেকে যত নিচে নামবো আমি, কক্ষপথের সংখ্যাও তত বাড়ছে। আর কক্ষপথের সংখ্যা যত বাড়বে, কেন্দ্র থেকে অর্থাৎ ওদের যে নিউক্লিয়াস সেটা থেকে দূরত্ব বাড়বে, তার মানে কি তাদের পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাবে, ফলে তাদের সাইজটাও বড় হবে। তাই আমরা বলি যে শ্রেণী বরাবর যদি আমরা উপর থেকে নিচে নামি, তাহলে পরমাণুর আকার কী হবে, কমেন্ট করো, কমেন্ট করার দরকার নেই, ওপেন টু অল, বাড়বে। শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বাড়বে। ওকে, তাহলে আমরা কিন্তু এতক্ষণ ধরে বকবক করে পরমাণুর আকারটা নিয়ে বোঝার চেষ্টা করছিলাম। আমি আশা করি প্রত্যেকের মাথায় গেঁথে গেছে এতক্ষণ পরমাণুর আকার পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কমে, শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে বাড়ে। চলো নেক্সট পর্যায়বৃত্ততা ধর্ম কী আছে দেখব। আমরা চলে যাব নেক্সট ধর্মে। 1 নম্বর এঁকেছিলাম, আমরা করেছিলাম 1 নম্বর, সেটা হচ্ছে পরমাণুর আকার। এতক্ষণ ধরে পরমাণুর আকার নিয়ে আলোচনা চলছিল। এবারে বাকিগুলো, প্রথমটাতে একটু দেরি হয়, প্রথমটা মুখস্থ হয়ে গেলে বাকিগুলো ইজিলি পারা যায়। দেখো দ্বিতীয় পর্যায়বৃত্ত ধর্ম যেটা হচ্ছে আমাদের আয়োনাইজেশন শক্তি, আয়োনাইজেশন শক্তি
বা এটাকে অনেকে আয়নন বিভব বলে, আয়নন বা ফার্স্ট পোটেনশিয়াল এনার্জি বলে, প্রথম আয়নন বিভব। যাই হোক, আয়নাইজেশন শক্তি কাকে বলে? না, গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রনকে বের করে দিয়ে, অর্থাৎ তার সর্ববহিস্থ কক্ষে যেটা সবচেয়ে দুর্বল ইলেকট্রন তাকে বের করে দিয়ে তাকে একটি ক্যাটায়নে রূপান্তরিত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন, সেই ন্যূনতম শক্তিকে আমরা বলবো আয়নাইজেশন শক্তি। আরেকবার বলে দিই, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের পরমাণু থেকে একটি ইলেকট্রনকে বিচ্যুত করে বের করতে, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষের সবচেয়ে দুর্বল ইলেকট্রনটিকে বের করে দিয়ে তাকে এক একক ধনাত্মক আধান অর্থাৎ ক্যাটায়নে রূপান্তরিত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন, সেই শক্তিকে আমরা বলবো আয়নাইজেশন শক্তি, আইপি বা আয়নাইজেশন পোটেনশিয়াল। তো এখানে দেখো, যেমন একটি হাইড্রোজেন পরমাণু, এই হাইড্রোজেনকে যদি গ্যাসীয় অবস্থায় একটি ধনাত্মক আধান বা ক্যাটায়নে রূপান্তরিত করতে হয়, তাহলে আমাদের 13.59 ইভি, ইভি মিনস ইলেকট্রন ভোল্ট শক্তির প্রয়োজন। তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেনের আয়নাইজেশন শক্তির মান কত? হাইড্রোজেনের আয়নাইজেশন শক্তির মান 13.59 ইলেকট্রন ভোল্ট। মনে থাকবে। এখন এর পর্যায়বৃত্ত ধর্ম, এর তোমার ওই যে বললাম পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কী হবে, শুধু মনে রেখো পর্যায় বরাবর কী হয় না, পরমাণুর আকারের উল্টোটা হয়। অর্থাৎ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কী হবে, বাড়ে। পরমাণুর আকার যেমন কমেছিল এ তেমন বাড়ে, বাড়ে ব্র্যাকেটে অবশ্যই লিখবে বাম দিক থেকে ডান দিক। শ্রেণী বরাবর কী হবে, নোট করো, শ্রেণী বরাবর ওটা বাড়লে এটা কমবে অবশ্যই, একটা যা হবে তার উল্টোটা হবে, ওটা বাড়ে এটা কমে। শ্রেণী বরাবর ব্র্যাকেটে কী লিখতে বলেছিলাম, উপর থেকে নিচ, উপর থেকে নিচ। এই হচ্ছে আমাদের মুখস্থ করার থিওরি। পর্যায় বরাবর বাড়ে বাম থেকে ডান, শ্রেণী বরাবর কমে উপর থেকে নিচ। এক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, আগে উদাহরণটা দিয়ে দিই। দেখো, পর্যায় বরাবর বাড়ে, তার মানে লিথিয়ামের চেয়ে বেরিলিয়ামের কী হবে, আয়নন শক্তির মান বেশি হবে। বেরিলিয়ামের থেকে বোরনের বেশি হবে, বোরনের থেকে কার্বনের বেশি হবে। পরপর যত বাম দিক থেকে ডান দিকে যাবে তত আয়নাইজেশন শক্তির মান বাড়বে। ব্যতিক্রম এখানে আছে, যেগুলো নিষ্ক্রিয় গ্যাস তাদের আবার আয়নাইজেশন শক্তি একটু চেঞ্জ হয়, ওদের ক্ষেত্রে নিয়মটা একটু চেঞ্জ হয়। যাই হোক, আমরা বিশেষভাবে মনে রাখবো পর্যায় বরাবর বাড়বে, শ্রেণী বরাবর কমবে। ওকে, নেক্সট পর্যায়বৃত্ত ধর্ম, আমাদের 3 নম্বর ধর্ম যেটা আছে সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। আগে কাকে বলে তড়িৎ ঋণাত্মকতা? না, দুটি পরমাণু যখন কোনো ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করে, অর্থাৎ সমযোজী ইলেকট্রন জোড় যাদের মধ্যে আছে তারা ওই সমযোজী ইলেকট্রন জোড়কে, মানে তোমার ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে বেশি করে টানে। যে নিজের দিকে যত বেশি করে টানবে তার তড়িৎ ঋণাত্মকতার মান তত বেশি হবে বলে ধরা হয়। তাহলে সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার প্রবণতাকে আমরা বলবো তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। আরও একবার বলছি, সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার যে প্রবণতা তাকে আমরা বলবো তড়িৎ ঋণাত্মকতা। বিজ্ঞানী পাউলিং তার নাম অনুযায়ী এই তড়িৎ ঋণাত্মকতা যে স্কেলে মাপা হয় তাকে বলা হয় পাউলিং স্কেল। মাথায় রেখো, পাউলিং স্কেলে তড়িৎ ঋণাত্মকতার মানকে মাপা হয়। এবারে আমাদের এই যে পর্যায়বৃত্ত ধর্ম বা পর্যায়বৃত্ততা ধর্ম, এটা তড়িৎ ঋণাত্মকতার মান পর্যায় বরাবর কী হয়, শ্রেণী বরাবর কী হয়, সেই একই প্রশ্ন। উত্তর হচ্ছে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যত যাবে তড়িৎ ঋণাত্মকতার মান তত বাড়বে। কোন দিকে বাড়বে? বাম থেকে ডান। শ্রেণী বরাবর কমবে, অর্থাৎ কোথা থেকে কোথায়, উপর থেকে যত শ্রেণী বরাবর নিচে নামবে তড়িৎ ঋণাত্মকতার মান কমবে। বাস্তবে দেখো, আমি 17 নম্বর শ্রেণী নিয়ে তুলনা করে দেখছি। 17 নম্বর শ্রেণীতে কারা আছে? হ্যালোজেন মৌলগুলো আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তাহলে উপর থেকে যদি তড়িৎ ঋণাত্মকতার মান নিচে নামলে কমে, তাহলে সবচেয়ে বেশি কী হবে? ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, তারপরে অ্যাস্টাটিন। অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার মানের যদি অধক্রমে সাজাতে হয় ছোট থেকে বড়,
তাহলে আমরা অ্যাস্টাটিন দিয়ে শুরু করব, ফ্লোরিনের শেষ। আর ঊর্ধ্বক্রমে মানে ক্রমের ঊর্ধ্বে, ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, আর অধক্রমে মানে ক্রমের অধক্রম মানে বড় থেকে ছোট। তাহলে এখানে আমি পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে হ্যালোজেন মৌলগুলোকে তড়িৎ ঋণাত্মকতার মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে কি বললাম? ক্রমের ঊর্ধ্বে, অর্থাৎ ক্রমাগত বাড়বে মান। ঊর্ধ্বক্রম সাজাচ্ছি কাকে? হ্যালোজেন মৌলগুলোকে। তার সবচেয়ে কি বললাম? ক্রমের ঊর্ধ্বে সবচেয়ে ছোটকে অ্যাস্টাটিন, তারপরে কে? আয়োডিন, তারপর বোরন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। এবারে দেখো অ্যাস্টাটিন ক্রমের ঊর্ধ্বে সাজাচ্ছি, তাহলে এর চেয়ে আয়োডিন বড়, আয়োডিনের চেয়ে ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ব্রোমিনের চেয়ে ক্লোরিন বেশি, ক্লোরিনের চেয়ে ফ্লোরিন বেশি। এইটাই হচ্ছে কিন্তু এক্স্যাক্ট ঊর্ধ্বক্রম, হ্যালোজেন মৌলগুলোর ঊর্ধ্বক্রম। এদিক থেকে যদি তাকাও, ফ্লোরিন গ্রেটার দ্যান ক্লোরিন, গ্রেটার দ্যান ব্রোমিন, গ্রেটার দ্যান আয়োডিন, গ্রেটার দ্যান অ্যাস্টাটিন। তাহলে সবচেয়ে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল আমি আরও একবার বুঝিয়ে দিই তোমাদের। দেখো, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কমে। সেকেন্ড পর্যায় নিয়ে আমি উদাহরণ দিচ্ছি। দ্বিতীয় পর্যায়ে যেহেতু আমার সামনে লেখা আছে এখানে দ্বিতীয় পর্যায়, দেখো এই দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌল লিথিয়াম, শেষ মৌলকে এখানে ফ্লোরিন, তারপর নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে। তো ফ্লোরিন অবধি যদি আমি দেখি, তাহলে লিথিয়ামের বাম দিক থেকে ডান দিকে গেলে কী হচ্ছে? তড়িৎ ঋণাত্মকতা বাড়ছে। তাহলে লিথিয়ামের চেয়ে বেরিলিয়াম বেশি তড়িৎ ঋণাত্মকতার মান, এর চেয়ে বোরন বেশি, বোরনের চেয়ে কার্বন বেশি, কার্বনের চেয়ে নাইট্রোজেন বেশি, নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের বেশি, অক্সিজেনের চেয়ে ফ্লোরিন বেশি। তাহলে সেকেন্ড যে পর্যায়, সেখানে সবচেয়ে বেশি কার? ফ্লোরিনের। এক কোনায় আছে দেখবা ফ্লোরিন। আবার ফ্লোরিনের নিচে যারা আছে তাদের উপর থেকে নিচে নামলে কি হয়? কমে। তাহলে সবচেয়ে বেশি কার হলো? পৃথিবীর যে সমস্ত মৌলগুলো আমাদের এক্সিস্ট আছে, অস্তিত্ব আমরা যাদের জানি, তাদের মধ্যে সবচেয়ে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের নামই হচ্ছে ফ্লোরিন। পরীক্ষার জন্য ভিভিআই কোশ্চেন, সবচেয়ে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলকে? উত্তর ফ্লোরিন, মনে থাকবে। আর হ্যালোজেনগুলোর মধ্যে তড়িৎ ঋণাত্মক সবচেয়ে বেশি ফ্লোরিন, তারপর কিন্তু ধীরে ধীরে উপর থেকে নিচে নামলে তাদের মানগুলো কমে, আর এটাই হচ্ছে তার ঊর্ধ্বক্রম। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের তড়িৎ ঋণাত্মকতা নিয়ে প্রশ্নের উত্তর। এবারে চলো আমাদের 4 নম্বর ধর্মের কথা আলোচনা করব আমরা। আমাদের 4 নম্বর ধর্ম হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতার পরেই রয়েছে আমাদের শেষ পর্যায়বৃত্ত ধর্ম, যেটা হচ্ছে জারণ ও বিজারণ ধর্ম। জারণ ও বিজারণ ধর্ম একটুখানি বুঝে নেবা তাহলেই হয়ে যাবে। আমি আগে উত্তরটা তোমাদের লিখে দিই। পর্যায় বরাবর কি হয়? বাম দিক থেকে ডান দিকে যত যাবে তত কি হবে? বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ কি হচ্ছে? বাড়বে। আমি জারণ ধর্ম নিয়ে বলবো, তাহলে বিজারণটা এমনি হয়ে যাবে। আর সেই যথারীতি কী হবে? বাড়বে বাম দিক থেকে ডান। আর শ্রেণী বরাবর কী হয়? আমি জারণ নিয়ে আলোচনা করছি, কিন্তু বিজারণ এখন ঢাকা থাক, বিজারণ নিয়ে পরে জানবে। আগে জারণটা জেনে নাও। পর্যায় বরাবর কী হয়? বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে জারণ ক্ষমতা কমে। ব্যাস, উপর থেকে নিচে, উপর থেকে নিচে। এবারে বুঝে নাও ব্যাপারটা এখানে। তাহলে পর্যায় বরাবর আমি বাম দিক থেকে যদি ডান দিকে যাই, তাহলে জারণ ক্ষমতা কী হচ্ছে? বাড়ছে। অর্থাৎ লিথিয়ামের চেয়ে বেরিলিয়ামের জারণ ক্ষমতা বেশি। তেমনি যত বাম দিক থেকে ডান দিকে যাবো, একদম ফ্লোরিনের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি হবে। আবার উপর থেকে যত নিচে নামবো, তাদের জারণ ক্ষমতা তত কী হবে? উপর থেকে নিচে নামলে জারণ ক্ষমতা কমে। ঠিক আছে? এখন এখানে ভালো করে লক্ষ্য করো যে আমরা পিরিয়ডিক টেবিল যদি দেখি, এটা যদি একটা পিরিয়ডিক টেবিল হয়, তার এই যে প্রথম শ্রেণীটা 1 নম্বর শ্রেণী, সেখানে আমরা বেশ কিছু ধাতুর কথা বলেছিলাম। হাইড্রোজেন, লিথিয়াম, এই যে যেগুলো লেখা আছে, লিথিয়ামের পরে সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, মনে পড়ছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, এই করে পরপর যে ক্ষার ধাতুগুলো রয়েছে 1 নম্বর শ্রেণীতে, সেখানে দেখো শ্রেণী বরাবর কি বললাম আমরা? জারণ ক্ষমতা উপর থেকে নিচে নামলে কমে কমে কমে, শ্রেণী বরাবর কমে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বাড়ে। এটুকু তো আগে মুখস্থ করো, এটুকু তো মনে রাখো। তারপরে এবার দেখো যে একটু বোঝার জন্য বলছি আমি, যে 1 নম্বর শ্রেণীতে যেগুলো উপর থেকে নিচের দিকে নামছে, তার মানে কি? জারণ ক্ষমতা যদি কমে, তাহলে হাইড্রোজেনের চেয়ে জারণ ক্ষমতা হিলিয়ামের কম, লিথিয়ামের কম। এটা হিলিয়াম না, হাইড্রোজেনের পর লিথিয়াম। লিথিয়াম
তারপরে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে একদম নিচে যে সিজিয়াম, ফ্রান্সিয়াম ধাতুগুলো রয়েছে তাদের জারণ ক্ষমতা কম। দ্যাট মিন্স তারা তীব্র বিজারক দ্রব্য। ওই জন্য জারণ ক্ষমতা যাদের কম তারা বিজারক দ্রব্য, আর জারণ ক্ষমতা যাদের বেশি তারা হচ্ছে জারক দ্রব্য। ভালো করে বুঝে যাও। তাহলে এখানে শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে জারণ ক্ষমতা কমছে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বাড়ছে। এই কারণেই বেশিরভাগ ধাতুগুলো হয় বিজারক দ্রব্য এবং অধাতুগুলো হয় জারক দ্রব্য। ক্লিয়ার? এবার মনে করো বিজারণ ক্ষমতা, উল্টোটা করে দাও। সেম পর্যায় বরাবর যদি বিজারণ ধর্ম বলি, পর্যায় বরাবর বিজারণ ধর্ম কমবে বাম দিক থেকে ডান দিকে, শ্রেণী বরাবর বিজারণ ধর্ম বাড়বে উপর থেকে নিচে নামলে। ব্যাস, ক্লিয়ার? তো আমরা এতক্ষণ ধরে পর্যায়বৃত্ততা ধর্ম যে চারটে আমাদের সিলেবাসে রয়েছে সেই চারটেকে একদম জলের মতো করে আমি ঢুকিয়ে দিয়েছি। বাকিটা কে কতটুকু নেবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় না আজকের ভিডিও দেখার পরে পর্যায় সারণী নিয়ে কারো কোনো প্রশ্ন মনে থাকতে, প্রশ্ন তো থাকবে, প্রশ্ন ছাড়া আনসার হয় না, প্রশ্ন ছাড়া কোনো নতুন জিনিসকে তুমি জানতে পারবে না। সুতরাং এই কোয়েশ্চেন মার্ক আছে বলেই কিন্তু তোমরাও জানছো, সেই সঙ্গে আমরাও প্রতিনিয়ত জেনেই চলেছি। জানার কোনো শেষ নাই। পৃথিবীতে শ্রেষ্ঠ জ্ঞানী বলে কোনো জিনিস হয় না। জ্ঞান কোথায় থেকে কিভাবে যে তোমার ভেতরে ঢুকবে সেটা তুমি নিজেও জানো না। সুতরাং পড়তেই থাকো। ঠিক আছে? শেষ বেলায় পর্যায় সারণীর শেষ বেলায় আর দুটো কথা আমি বলবো। সেটা হচ্ছে এই যে পর্যায়বৃত্ততা ধর্মের কথা আমি বলেছিলাম, এবারে বেশ কিছু ধর্ম আমাদের সিলেবাসে রয়েছে। অবজেক্টিভের জন্য মনে রেখো, যেগুলো পর্যায়বৃত্ততা ধর্ম নয়, পর্যায়বৃত্ততা ধর্ম, পিরিয়ডিসিটি যার মধ্যে নেই। কোনগুলো? এরকম চারটে ধর্ম, যেমন ধরো চৌম্বক ধর্ম, তেজস্ক্রিয়তা, বহুরূপতা, দ্রাব্যতা। চৌম্বক ধর্ম, তেজস্ক্রিয়তা, বহুরূপতা, দ্রাব্যতা, এই চারটে ধর্ম কিন্তু এদের মধ্যে পর্যায়বৃত্ততা ধর্ম নেই, অর্থাৎ এগুলো পর্যায় সারণীর কোনো নিয়মকানুন মেনে চলে না। এই ছিল আমাদের আজকের পিরিয়ডিক টেবিল অর্থাৎ পর্যায় সারণীর পার্ট 2 এর ক্লাস। আমি আশা করি আজকের ক্লাসের পরে তোমাদের এতক্ষণে প্রত্যেকের একটা মাথার দুশ্চিন্তা দূর হয়েছে। পর্যায় সারণী নিয়ে যেটুকু বা ভয় ছিল তোমাদের, সেটা নিশ্চয়ই এতক্ষণে সেই ভয়ের অন্ধকার মেঘ যেটা ছিল মাথার উপরে সেটা দূর হয়ে গেছে। এর পরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমি তো আছি, বলবে, সমস্ত সমস্যার সমাধান করে দেব। এবং আজকের ক্লাসের শেষে ডেসক্রিপশানে তোমরা ওখানে মোর অংশ যেখানে আছে ডেসক্রিপশানে যাবে, মোরে ক্লিক করবে, দেখবে নিচে নীল কালারের একটি লিঙ্ক পাবে। সেই লিঙ্কে একবার টাচ করবে, উপরে দেখবে একটা ডাউন অ্যারো চিহ্ন পাবে। সেই ডাউন অ্যারো চিহ্নে টাচ করলেই কিন্তু পিডিএফ আকারে পর্যায় সারণীর প্রশ্নপত্র হাতে পেয়ে যাবে এবং সেই প্রশ্নপত্র তোমরা একটি প্রিন্ট করে নেবে, প্রিন্ট করে কাছে রেখে দেবে। আমি নেক্সট কোনো একটি ক্লাসে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর সমস্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে আবারও হাজির হব। এবং সেই সঙ্গে প্রত্যেকে আবারও জানাই, প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো এবং ভালো ভালো এরকম ক্লাস পাওয়ার জন্য, আমাকে আরও মোটিভেট করার জন্য বেশি বেশি করে আমার ভিডিওগুলো বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো, লাইক করো, সমস্যা হলে কমেন্টে জানিও এবং সেই সঙ্গে থেকো তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারের। ওকে, টাটা।